আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। পবিত্র ঈদের পরের দিন আবার জুমার দিন দোয়া কবুলের সময় আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, দেখা সাক্ষাৎ করার সুযোগ দান করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরের যারা শহীদ হয়েছেন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। আল্লাহ যেন তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময় বাংলাদেশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নড়াইল জেলায় করছি, যখন একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে দেশে মানুষের মধ্যে ক্ষোভ বিরাজমান রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের পার্চেজিং পাওয়ার প্যারিটি অর্থাৎ দ্রব্যমূল্য ক্রয়ের ক্ষমতা ড্রামেটিক্যালি কমে যাচ্ছে এবং এই ঈদে গরু কেনার উপরেও তার একটা প্রভাব আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখলাম। যারা গরু বিক্রি করেছে তারা ন্যায্য দাম পায়নি, কিছু কিছু ক্ষেত্রে গতবারের চাইতেও নাকি গরুর বিক্রির পরিমাণ কমে গিয়েছে। জনগণ চরম অশান্তি বিরাজ করছে। ঈদ যাত্রা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিছুটা স্বস্তিদায়ক থাকলেও ঈদুল ফিতর তৎপরবর্তী ঈদুল আজহায়ও আমরা দেখেছি একই ধারাবাহিকতায় কয়েকশো মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। একদিনেই শুধুমাত্র এক রোড অ্যাক্সিডেন্টে 22 জন মানুষ নিহতের ঘটনা আমরা পেয়েছি। রাষ্ট্রের চরম অব্যবস্থাপনার কারণে, যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা না করতে পারার কারণে রাস্তায় দাঁড়িয়ে এমপিরাও ক্ষোভ প্রকাশ করেছে, বিরোধী দলীয় এমপিরাও ক্ষোভ প্রকাশ করেছে আমরা দেখেছি। চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার সময় 14 ঘন্টা ধরে তারা যেতে পারে নাই। উত্তরবঙ্গে আমি খোঁজ দিয়েছি 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত রংপুর পঞ্চগড় পর্যন্ত যেতে সময় লেগেছে। এরপরে টিকিট পাওয়া যায় নাই। প্রচন্ড তীব্র জামে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। ট্রেন স্টেশনের সঠিক ব্যবস্থাপনাগুলো করতে পারে নাই। সর্বোপরি এই সরকার ক্ষমতায় আসার পরে ম্যানেজমেন্টের দিক থেকে চরম দুর্বলতা তারা প্রদর্শন করেছে। জনজীবন বিপর্যস্ত, শত শত মানুষ নিহত হচ্ছে। বিগত 4 মাসে শুধু নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। 20 মে পর্যন্ত সরকারি নথিপত্রের হিসেব অনুযায়ী 118 জন শিশু এবং নারীকে ধর্ষণ করা হয়েছে, পাশাপাশি হত্যার ঘটনা ঘটানো হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনা আমাদের মনে দাগ কেটেছে। এরপরে আমরা শুনেছি উত্তরবঙ্গে একটা সরকারি দলের একজন নেতা সফরে যাবে। সেই সফরে যাওয়ার জন্য তাদের মনোরঞ্জন করার জন্য 12 থেকে 16 বছরের কিশোরী হইলে ভালো হয়, এর চাইতে বড় হইলে তার হবে না। এরকম ধর্ষণ যে কত করছে আর কত মায়ের বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে, হাহাকার করছে, বুক ফুটিয়ে কথা বলতে পারছে না। নেতাদের মনোরঞ্জন করার জন্য রমণী প্রয়োজন হচ্ছে। এই মুসলিম অধ্যুষিত দেশে আমরা দেখতে পেয়েছি যে নেতা এই কথাগুলো বলেছে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু যার জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করার নির্দেশনা তিনি দিচ্ছেন সেই নেতা প্রেস আউট করা সম্ভব হয়। ওই ধর্ষক জেলাকারীদের বিচার করতে হবে বাংলাদেশ। এরা কাল্পিক মুসলিম সমাজ ব্যবস্থাকে তারা ধ্বংস করছে, যুবতীদের শ্লীলতাহানি করছে। চারিদিকে ধর্ষণের ঘটনা, নারী শিশু অধিকার ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছে জানুয়ারি মাস থেকে মে মাসের 20 তারিখ পর্যন্ত রিপোর্টে আমি দেখেছি, সেখানে 5958টি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। এক একটা অভিযোগপত্রের শুনানি হতে 3 বছর 7 মাস সময় লাগে। এর মধ্যে যাকে ধর্ষণ করা হচ্ছে তিনি আত্মমর্যাদার কারণে হত্যার শিকার হচ্ছে অথবা গলায় দড়ি দিচ্ছে, কিন্তু যিনি ধর্ষণ করছেন তার বিচার হচ্ছে না, যেটা সে ঘুরে বেড়াচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি আমাদের ধ্বংস করে ফেলছে। আপনাদের মনে আছে ইন্টারিম গভর্নমেন্টের সময় 2025 সালের মার্চ মাসের 21 তারিখে একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। শিশুপুত্র আসিয়া পরিবারের লোকেদের কাছেই সে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু যাকে খুব দ্রুত 2 মাসের মধ্যে 2 মাস 11 দিনে বিচার কার্য সম্পন্ন করা হয়েছে। কিন্তু লজ্জাজনক বিষয়,
1 বছর পার হয়ে গিয়েছে, এই হত্যাকাণ্ডের জন্য একজন আসামিকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই রায় 1 বছরের মতো কার্যকর করা হয় নাই। আবরার ফাহাদকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে কত বছর হয়ে গেল, এখন পর্যন্ত যারা হত্যাকাণ্ড করেছে তাদের বিচার কার্যকর এখন পর্যন্ত আমরা করতে দেখি না। বাংলাদেশে এই ধর্ষণের যে মামলা দায়ের করা হয় তার 30% মামলারও বিচার কার্য করা হয় না, আর রায় কার্যকর তো 10% হয়। এই হচ্ছে আমার সোনার দেশের স্বাধীনতার চিত্র। এই কথাগুলো যখন আমরা বলি, আবার 71 নিয়ে চলে আসে তারা। ব্যবসা করে তো আর কিছু নাই, ওই 71 নিয়ে ব্যবসায় মেতে উঠছে তারা। 71 ব্যবসা বিগত একটা রিজিমকে ধ্বংস করেছে, আবার সেই নোংরা ব্যবসায় নামলে তাদেরও ধ্বংসের মুখোমুখি। আমরা বিশ্বাস করি এদেশের সার্বভৌমত্ব, এদেশের অখণ্ডতা, এদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি কোন শক্তি থেকে থাকে এই বাংলাদেশে, সেই শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। জনগণ তাদের উপরে আস্থা রেখেছে। জনগণের এই যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছিল, ম্যানিপুলেশন করছে, তারা শক্তিগুলোকে কাজে লাগিয়েছে, ডিপ স্টেটকে কাজে লাগিয়েছে। ক্ষমতায় গিয়েছ, সমস্যা নাই, ক্ষমতার মসনদ চিরস্থায়ী না। উলট পালট করলে যে কোনো সময় ক্ষমতার ওই সোনালী মসনদ ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হতে হয়। এদেশে যারা স্বৈর শাসন করেছিল ইতিহাস স্মরণ করো, তাদের ইতিহাস নাই। যে কটা সেনা অভ্যুত্থান ঘটেছিল, 3টা সেনা অভ্যুত্থান, 4টা সেনা অভ্যুত্থানের ঘটনা আমাদের কাছে আছে। এই সেনা অভ্যুত্থানকারী যারা ছিল, কুশীলব যারা ছিল, এই দেশের মাটিতে তাদের স্থান হয় নাই। লাঞ্ছনা করা অবস্থায় পৃথিবী থেকে তাদের বিদায় নিতে হয়েছে। স্বৈর শাসন এদেশে জন্ম নিয়েছিল, স্বৈর শাসন স্থায়ী হতে পারে না। লজ্জাস্কর অবস্থায় পৃথিবীতে বসবাস করতে হয়েছে। এখন তার যে দল, সেই দলের অবস্থা তো আমরা দেখি অস্তিত্বহীন হয়ে পড়েছে, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এত প্রতাপ প্রতিপত্তি ছিল, আওয়ামী ফ্যাসিজম, যার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, এখন তার নেতা কর্মী থাকতে পারে না। এই লড়াইলেও তো একই অবস্থা নাকি? জনগণ তাদেরকে বিতাড়িত করেছে, আমাদের কিছু করতে হয় না। যারা নির্যাতিত হয়েছে, মাজলুম মানুষগুলো এই জালেমের বিরুদ্ধে অবস্থান নেয়। সুতরাং নব্য ফ্যাসিজম যারা হতে চায়, আমরা বারবার সতর্ক করছি, রাজনীতিবিদদের কাজ সতর্ক করা, জনগণের ভয়ে ভয়ে কাজ করা, কথা বলা, আমরা সেই কাজগুলো করছি, প্রোটেকশন করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এতদিন মাজলুম যারা ছিল তারা যেন আর জুলুমের শিকার, মানে জালিমকারী না হয়, মানুষের উপরে মানে জুলুম যেন তারা না করে। কিন্তু তারা তো কথা শুনবে না, ক্ষমতা তো তাদের অন্ধ করে দেয়। আর একটু বই খাতা যদি পড়তো তাহলে তো হইতো। এটা তো সাদাবাজি করতে করতেই জীবন শেষ, বই পড়বে, ইতিহাসও বলে না, শিক্ষাও দেয় না। একই বন্দোবস্ত, সাদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, ঘাট দখল, গেরবারি দখল, পুকুর দখল, সন্ত্রাস, ধর্ষণ, হত্যা, এই সব ঘটনার সাথে তারা জড়িত। জুলাই পরবর্তী এই পর্যন্ত যত হত্যাকাণ্ডের শিকার তাদের হাতে হয়েছে তাদের নেতা কর্মী আর বাইরের মানুষেরা, জুলাই বিপ্লবে তাদের এত মানুষ মরে না। ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে তারা। এদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে, যদি সোজা না হও তাহলে সময়ের অপেক্ষা করো। সময় হচ্ছে বেস্ট জাজমেন্ট করতে পারে। তোমাদের এই ভূখণ্ড কতদিন ধারণ করবে তা তোমার কর্মই বলে দিবে। যখন কর্ম উলট পালট হবে, এই ভূখণ্ড তোমাদের জুলুম আর সহ্য করবে না ইনশাআল্লাহ। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। মানুষ আমাদেরকে ওন করছে, আমাদেরকে ধারণ করছে। এই জমিন আমাদেরকে চায়। আমাদের নামে যত প্রপাগান্ডা করা হয়েছে, কোনো প্রপাগান্ডা কাজে লাগে না। বিশ্ববিদ্যালয়ে আগে বলতো আমরা রক কাটি, তারা বলছি কোথায় রক কাটি। জুলাইয়ের পরবর্তী তো দেখো কতজন কে রক কাটার শিকার হয়েছে আর কারা রক কাটছে। পরে আর রক কাটা বলে না, চিন্তা করলো যে রক কাটা বললে একটু শয়তানও হাসবে, মানুষ তো দূরের কথা। সুতরাং আমরা এই তকমা আর তাদের দেবো না। তাইলে শিবিরকে কি বলা যায়? আলবদর রাজাকার বলো। এখান থেকে আলবদর রাজাকারও পুরান হয়ে গেছে, এই স্লোগানও এখন আর চলে না। কিছুদিন দিয়া বলে নতুন কিছু আমদানি করতে হবে। কি আমদানি করো? তাহলে গুপ্ত আমদানি করো। আমরা জিজ্ঞাসা করলাম যে গুপ্ত কাকে বলে? তো মাঝে মাঝে তারা বলে গুপ্ত হচ্ছে সে যে আর দলের মধ্যে থেকে অন্য আর একটা দলের পারপাস সার্ভ করে। আমি তো তাহলে তোমাদের আশেপাশে তো তাকায় দেখো কোথায় কি গুপ্ত যুক্ত আছে কিনা। এই পেয়ে গেছে বল।
প্রধানমন্ত্রীও মাঝে মাঝে যে উলট পালট বলে, আমি বলি যে সতর্ক হন, আপনার আশেপাশে যারা আছে কোন দলের যে গুপ্ত, তাহলে দিনাজপুরে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো বলার তো দরকার নাই, ইপিজেড তৈরি হয়ে গেছে, এখানে বলে ইপিজেড বানাই দিবে। কেউ না কেউ তারা তো উলট পালট মোটিভেশন দিচ্ছে। এখনো তাদের আশেপাশে এই লোকগুলো আছে। প্রধানমন্ত্রীকে সতর্ক করি, এজেন্ট চিনেন, এই এজেন্টরা লাঞ্ছিত করে ছাড়বে। আপনার বাবাকে তারা যেভাবে অপদস্থ করেছে, এত জনপ্রিয় একটা নেতা, সারা বাংলাদেশে অনুসন্ধানী একজন নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে পৃথিবী থেকে যারা ষড়যন্ত্র করেছে, বিদায় করেছে। এই ষড়যন্ত্রকারীরা আপনার আশেপাশে ঘুরপাক খায়। সুতরাং চেনেন, মানুষকে চেনার চেষ্টা করেন। জামাত ইসলামীকে শত্রু বানাই দিয়েন না। জামাত ইসলামী গঠনমূলক ভাবে কাজ করলে আপনাদের সহযোগিতা করে। জামাত ইসলামের মধ্যে একটা বিরোধী দল পাইছে, শেষটায় করে থাকা দরকার আপনার। তেলের সংকট তৈরি হয়েছে, জামাত ইসলাম বলছে আসেন দুইজন মিলেমিশে কাজ করি। পৃথিবীতে এরকম কোন দল পাবেন? বাংলাদেশের স্বাধীনতা 50 বছরে আমরা ইতিহাসে এরকম দেখি নাই, আর যতটুকু বুঝি রাজনীতি এইগুলো তো কখনো চোখেও দেখি নাই আমরা। বিরোধী দল সুযোগ সন্ধান, উলট পালট দেখলেই রাস্তায় নেমে রাস্তা গরম করার ধান্দায় থাকে। আর জামাত ইসলামী সেখানে বলছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা দেশের জনগণকে মুক্তি দিয়ে আসে। এরকম সুযোগ অন্য কোনো দল করে দিবে না। তোমরা প্রথম যখন ক্ষমতায় আসছো, কাদের অনুকম্পায় আর কাদের অন্যায় আসছো, এগুলো ইতিহাসে লেখা আছে। রাজাকার রাজাকার বলে বলা, সাপোর্ট দাও, সেকেন্ড লার্জেস্ট রাজাকারের পার্টি কিন্তু তোমরা। তোমাদের দল গঠিত হয়েছে আব্দুর রহমান বিশ্বাস, জাদু মিয়া যারা ছিল, এই মানুষগুলো স্বাধীনতার বিরোধিতাই করেছে, কিন্তু একটা ইনক্লুসিভ রাজনীতি চেয়েছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের এই আদর্শের কারণে 1991 সালে বাংলাদেশের জামাত ইসলামী তৎকালীন সময়ের আমির অধ্যাপক গোলাম আজম সাহেব রহিমাহুল্লাহ, তিনি নিরঙ্কুশ সমর্থন দিয়েছিলেন বিএনপিকে। ঘটনা তো জানেন আপনারা, 140টা আসন পাইছিল, সরকার গঠন করতে পারে না। আওয়ামী লীগ পেয়েছে 88টা। কিছুদিন আগে জুলুমতন্ত্র থেকে, স্বৈরাচার থেকে যখন মুক্তি পেয়েছিল বাংলার মানুষ, সেই স্বৈরাচার এর সাথে নিয়ে আওয়ামী লীগ একটা সমন্বিতভাবে সরকার গঠনের জন্য জামাত ইসলামীকে অফার দিয়েছে। জামাত দেশের স্বার্থে বলছে কোন স্বৈরাচারের সাথে জামাত ইসলাম যাবে না। তাহলে এখন দেশে তো ক্রাইসিস, সরকার গঠন করবে কে? তখন জামাত ইসলামীর কাছে এসেছিল বিএনপির নেতা কর্মীরা হাত পা ধরতে। জামাত ইসলামী তখন যদি বলতো যে আমাদেরকে 10টা মন্ত্রী দিতে হবে, দিতে বাধ্য থাকতে হতো। যদি বলতো সংরক্ষিত নারী আসনে সব আসনগুলো আমাদের দিতে হবে, দিতে বাধ্য থাকতে হতো। সরকার গঠনের জন্য জামাত ইসলামী কত উদারতা দেখিয়েছে দেখেন। 1991 সালে তারা আসন পেয়েছে 140টা, জামাতের হচ্ছে 18টা আসন। জামাতে 18টা আসন দিলে তারা সরকার গঠন করতে পারে, কিন্তু জামাত যদি শর্ত দিয়ে দেয়, তখন শর্ত ছিল যে দল সরকার গঠন করবে তারাই হচ্ছে নারী সংরক্ষিত আসন 30টা ছিল, সব আসনগুলো তারা পেয়ে যাবে। জামাত ইসলাম যদি বলতো 30টা আসনের মধ্যে আমাদেরকে 25-26টা দিতে হবে, তাহলে গিয়ে দাঁড়াইতো কি অবস্থায়? হিসাব করে দেখেন, বিএনপির হচ্ছে 140 আর নারী সংরক্ষিত আসনের 30টা আসন মিলে তাদের হয় কত? 170টা আসন। কিন্তু 350টা আসনের অর্ধেক যদি করেন, তাহলে সেখানে আসন দাঁড়ায় 165টা। অর্থাৎ 165টা পেলে সে সরকার স্টেবল হয় এবং সে ক্ষমতায় গেল। জামাত ইসলামী যদি বলতো যে নারী সংরক্ষিত আসনের 25টা না, তোমরা 20টা দিবা, আমাদের 10টা দিবা, তাহলে বিএনপি সরকার কিন্তু একচেটিয়াভাবে ক্ষমতার স্টেট হইতে পারে না। কিন্তু জামাত ইসলামী সেটাও চায় নাই। জামাতকে তারা বলছে যে 2টা তোমাদের দিলা। জামাত ইসলামী চেয়েছিল যে ঠিক আছে তোমরা ক্ষমতায় গেছে, উলট পালট করো না। কিন্তু তারা সে সময় কি করেছিল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে তারা ক্ষমতায় গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলই তারা পাস করে। বিনিময় কি হয়েছিল? পরের ইলেকশন জনগণ তাদেরকে পরিত্যাগ করেছিল, গণবিস্ফোরণ হয়েছিল তাদের বিরুদ্ধে। একই অবস্থা তারা এখন আবার করছে, সেই ভুল। তারা গণরায় মানে না, গণরায় না মেনে তার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বলছে, একদিকে তার নেতা বলছে হ্যাঁ ভোটে রায় দাও, কিন্তু এখন আমরা বলছে এগুলা নিয়ে গরিবসী আমাদের করতে হবে, কারণ এখানে তাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত রয়েছে। দেশের স্বার্থ তাদের কাছে মুখ্য বিষয় নয়। তারা নির্বাচন কমিশনের স্বাধীনতায় বিশ্বাস করে না, সুপ্রিম কোর্টের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই পৃথক সচিবালয় যেটা সংবিধানে আছে সেই জিনিসকে তারা অস্বীকার করে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ তারা অ্যামেন্ডমেন্ট করার মধ্য
দিয়ে তারা বলে দিয়েছে এই ব্যাংকে লুটপাটের সিলসিলা তারা জারি রাখতে চায়। ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের জনগণকে সঠিক কারবারের ভিতরে তারা ঢুকিয়ে দিতে চায়। ইসলামী ব্যাংককে তারা করায়ত্ত করে ক্রিয়েট করে ইসলামী ব্যাংককে তারা দখল বাণিজ্যের আওতায় নিয়ে আসছে। বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর বসিয়েছে, তাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, এটা হচ্ছে তার ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ায় জনগণের অর্থনৈতিক বৈধতা আনার জন্য তারা যে নির্মশা করেছে তাতে আগামী দিনের অর্থনীতি ধস নামার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা সহযোগিতা করতে চাই, আপনাদের কাছে অনুরোধ থাকবে দেশটাকে ভালোভাবে চালান, অন্যথায় দেশের জনগণ কিন্তু জেগে উঠবে, জেগে উঠলে তখন পালানোর জায়গা পাবেন না। এতটুকু অনুরোধ থাকবে। নড়াইলে আমি অনেকদিন পরে এসেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে উত্তরাধিকারী করেছে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে যে আমি দুর্বলদেরকে, সূরা কাসাসের মধ্যে প্রথম রুকুর শেষ অংশে পড়ে দেখবে, ওয়ানামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমি যারা এই জমিনে দুর্বল যাদেরকে করে রাখতে চেয়েছিল তাদেরকে ক্ষমতায়িত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতায়িত করবেন ইনশাআল্লাহ। এই জুলুমের একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জমিন একদিন কথা বলবে, জনগণ জেগে উঠছে। এখন আমাদের মানুষের কাছে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। সাধারণ ছাত্ররা জেগে উঠেছে, ইসলামী ছাত্র শিবিরের উপর তারা আস্থা রাখছে। মেয়েরা, আমাদের বোনেরা ক্যাম্পাস গুলোতে আপনারা দেখেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে আমরা নবীনবরণ অনুষ্ঠানে যে গিফট দিয়েছি সেই গিফটে কিন্তু আমরা কোরআন শরীফ বাধ্যতামূলক কাউকে দেই নাই। কারণ এটা পছন্দ হইতেও পারে, নাও হতে পারে। আমরা বিশ্ববিদ্যালয়ে বলছি যে তোমাদেরকে অধিকার নিয়ে আমরা কথা বলবো, তোমাদের উপর কোনো কিছু আমরা চাপিয়ে দিব। ক্যাম্পাস গুলো হবে তোমাদের আবাসনের জায়গা, তোমরা যেভাবে চাইবা ক্যাম্পাস সেভাবে চলবে। বোনেদের বলেছি আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব দিব। তোমার আপন বাবা মা এবং আপন ভাইয়ের কাছে তোমরা যেভাবে নিরাপদ থাকো, ঠিক তেমনি ভাবে ইসলামী ছাত্র শিবিরের কাছেও তোমরা ক্যাম্পাসে নিরাপদ থাকবে। তারা আমাদের উপরে আস্থা রেখেছিল। তাদের সংকটগুলো দূর করার জন্য প্রতিটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। জোর করে গণরুম, গেস্ট রুম কালচার আমরা করি নাই। আমরা বরং এগুলোকে ধ্বংস করে দিয়ে ছাত্রদের বসবাসের জায়গায় পরিণত করেছি ক্যাম্পাসগুলোকে। ক্যাম্পাসে কোনো ভায়োলেন্স আমাদের দ্বারা হয় নাই, আমাদের দ্বারা একটা ফুলের টুকরাও কারো গায়ে লাগে না। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে আছে, ক্যাম্পাস শান্তি শৃঙ্খলা ভাবে পরিচালিত হচ্ছে। ক্যাম্পাসের প্রতিটা ছাত্রের কাছে বলেছি এটা তোমার ক্যাম্পাস, তুমি স্বাধীনভাবে লেখাপড়া করবা, স্বাধীনভাবে তোমার অধিকার তোমরা চর্চা করবা। এখানে কোনো মতাদর্শ তোমাদেরকে আমরা চাপিয়ে দেবো না। আমরা সেই এজেন্ডা নিয়ে আসি নাই, আমরা এসেছি মানবতার কল্যাণের জন্য। আর আমাদের ভিশনই হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সব দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক তৈরি করে দিতে চাই। সুতরাং তোমরা যদি দক্ষ হও, তোমাদের ভিতরে যদি খোদাবিরুদ্ধ থাকে, নৈতিকতা থাকে, আদর্শের বীজ বপন করে নিতে পারো, তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের মঞ্জিলে মুক্তিতে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। দেশ থেকে দুর্নীতি আর দুঃশাসন যদি চলে যায়, এই দেশটা একটি সোনালী দেশে পরিণত হবে। জামাত ইসলামী সেই কল্যাণ রাষ্ট্রের কথাগুলোই বলে। কল্যাণ রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যেখানে নারীর আত্মীয় মর্যাদা থাকবে, যেখানে নারী তার ঘরে যেমনি নিরাপদ থাকবে, বাইরে তেমনি ভাবে নিরাপদ থাকবে। কোন ধর্ষক, কোন জুলুমবাজ, কোন মায়ের দিকে, কোন বোনের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করবে না, তার চোখ পর্যন্ত উপরে ফেলা হবে। এই দেশে ধর্ষণ করা হলে, নারীদের উপরে নির্যাতন করা হচ্ছে, তার বিচার হচ্ছে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে সাথে সাথে ধর্ষকের শাস্তি এই দেশে নিশ্চিত করা হবে। যে আইন আছে, এই আইনে যদি শাস্তি বাস্তবায়ন করা হয়, কোনো ধর্ষক ধর্ষণ করার সাহস পাবে না। আমরা সেই কল্যাণ রাষ্ট্রের কথাগুলো বলি। আমাদেরকে আবার বলে তোমরা শরিয়া আইন চাও, তো আমরা বলছি শরিয়া আইনে সমস্যাটা কোথায়? বলে না, শরিয়া আইন মানে তো হাত কাটা আর একটু বোরকা পরা। আমরা বলছি মরার সময় তোমার বাপরে যে নিয়ে যাও আর আলেমরে হুজুরে ডাইকে নিয়ে এসে বলে হুজুর একটু দোয়া করে দে, ওইটা কি শরীয়ত না? যে দোয়া অনুষ্ঠান করে মিলাদ খাও, মিলাদ পড়া, ওইটা শরীয়ত না? বিয়ের সময় যে কালমা পড়ো আর 3 কবুল করো, ওইটা কি শরীয়ত না? স্ত্রীকে যে কবুল করার পরে সংসার হয়, মায়ের ভরণ পোষণ দাও, সেইখানে কি শরীয়ত নাই? ওজনে কম দেওয়াটাও শরীয়তের অন্তর্ভুক্ত।
সমাজে চলো ফেরো কথা বলো যা দেখো না কেন সবই শরিয়াতের অন্তর্ভুক্ত। সেইখান থেকে বাছাই করা দুইটা জিনিস সামনে নিয়ে আসো, যে চুরি করলে হাত কেটে দেবা আর হচ্ছে মেয়েদেরকে জোর করে বোরকা পরানো হবে, এইটার নাম শরিয়ত? জোর করে শরিয়তে দ্বীপ প্রেমে এইগুলা করছে, এটা বামরা ইন্টেনশনালি এই কাজগুলো করে জাতির সামনে লেখনি দিয়ে আর তারা মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করছে ইসলামের শরিয়ত হচ্ছে ভয়ঙ্কর একটা জিনিস। বাংলাদেশে যে অলরেডি 50% শরিয়তের আইন আছে, এগুলো এদের ধারণাই নাই, কিন্তু বুঝেই না। ওজনে কম দেওয়ার যে শরিয়ত, এটা ওদের তো ধারণাই নাই, ওরা বুঝেই নাই। এই জন্য এই কথাগুলো মানুষের কাছে বলতে হবে। শরিয়ত হচ্ছে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন পরিচালনা, পরিবার পরিচালনা, সাংস্কৃতিক ব্যবস্থাপনা, রাষ্ট্র পরিচালনা, আইন কানুন, সমাজের সকল স্ট্রাকচার গুলোকে রিফর্মেশন করার নাম হচ্ছে শরিয়ত। শরিয়া অর্থনৈতিক সলিউশন দেয়। আমরা ভিক্ষুকের মতো করে পশ্চিমাদের কাছে অর্থনৈতিক পলিসি ভিক্ষা চাই না। ইসলাম হচ্ছে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ সলিউশন ইসলামের মধ্যে আছে। সুতরাং শরিয়তের ব্যাপারে যে ট্রমাটাইজ করা হয়, ইয়াং জেনারেশনটা নেয় না। ক্যাম্পাসগুলোতে তারা আমাদের উপরে আস্থা রেখেছে। আমরা ক্যাম্পাসে যখন গিফট আইটেম দিয়েছি, কোরআন শরীফ দেই না। আমরা কোরআন শরীফ না দিয়ে একটা বুথে বলছি যে যার প্রয়োজন এখান থেকে কোরআন নিয়ে যেতে হবে। আবার বলবা যে শিবির ইসলামী দল আসছি আর ধরে ধরে কোরআন ধরাই দিছে জোর করে, আমি ওই কাজের মধ্যে আমরা নাই। কিন্তু আল্লাহর কি রহমত, আমাদের বোনেরা যারা পর্দা করে না কোনোদিন, এই বোনেরা লাইন ধরে সিরিয়াল দিয়ে হাজার হাজার বোনেরা কোরআন শরীফ নিয়ে গেছে অর্থ সহ। এরপরে বলছে, আমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আমরা দেখছি যে সবচেয়ে ভালো গিফট কোনটা পাইছো? শিবির তো অনেক গিফট দিল, স্ন্যাক্স আইটেম দিদি, আবার ওইদিন তো ভালো গিফট পাওয়ার কথা তাদের কাছে। বলে যে না, সবচেয়ে বেস্ট গিফটটা হচ্ছে অর্থ সময় একটা কোরআন দিয়েছে শিবির। বোনেরা বলতেছে, আমি অবাক হয়ে গেছি, আমার চোখ থেকে পানি পড়ছে। কি অবস্থা! এই প্রজন্ম কোরআন শিখতে চায়, আওয়ামী ফ্যাসিজম শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বিতাড়িত করার জন্য কত চেষ্টা করছে, অথচ এই প্রজন্ম ইসলাম শেখার জন্য পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটতেছে। এলাকায় এলাকায় গিয়ে দেখবে অশান্তি বিরাজ করছে, মাদকাসক্তের করাল গাছে নিমজ্জিত হয়ে। একটা ভিডিও ভাইরাল হয়েছে ঈদের আগে, আমি দেখেছি। এক সন্তান এক মাকে মারতে আসছে অস্ত্র নিয়ে, এরপর কোপ দিবে। সেই মা বলতেছে, বাপ মাইরো না, মানে মাইরো না। বলছে, তাহলে টাকা দেবা, গাঁজা খাওয়ার টাকা দেবা? বলছে, হয়তো তোমার টাকা দেবো, আমার কোপ দিও না। এই হচ্ছে আমার দেশের সিনারিও। বোমা কান্নায় ফেটে পড়ছে প্রতিটা পরিবার। ঐশীর ঘটনা আমাদের মনে আছে। মাদকের টাকা না দেওয়ার কারণে কিভাবে তার বাবা, পুলিশ দম্পতি, বাবা এবং মাকে কিভাবে ওই সন্তান জবাই করে হত্যা করেছে। আমাদের কাছে এগুলো মনে আছে। কাপাসিয়াতে, গাজীপুরে সন্তান মা বাবাকে প্রতিনিয়ত মারছে মাদকের টাকা না দেওয়ার কারণে। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে একদিন এসে মাদক খেয়ে এসে খাটে ঘুমায় পড়ছে, বাবা কুড়াল নিয়ে এরপরে গলার উপরে দিছে একটা বসায়। ওর ঘুম ভেঙে গেছে, গলা অর্ধেক কেটে গেছে। উঠে বলতেছে, বাবা আমারে মারো না, আমার মাফ করে দাও। বাপ বলতেছে, না, তোরে আর মাফ করা যাবে না, তোরে শেষ করে দেই, তুইও বেঁচে যা, আমিও বেঁচে যাই। পুলিশ আসছে, এসে বলছে, কে আমি মারছি। নিথর দাঁড়িয়ে আছে বাবা, তার সন্তানকে হত্যা করে ফেলছে কুড়াল দিয়ে। এরপরে বলতেছে, কি হবে? ফাঁসি হবে, হোক। ও বাইসে গেছে, আমিও বাইসে গেছি। প্রতিদিন মারে, ওর মারে, প্রতিদিন আমারে মারে। কত কুলাঙ্গার সন্তানের জন্ম হচ্ছে এই সমাজ ব্যবস্থা। শিক্ষা কাঠামো ধ্বংস করে ফেলা হচ্ছে। অনার্স মাস্টার্স পাশের পরে জনগণের উপার্জিত যে টাকাগুলো, ট্যাক্সের টাকাগুলো দুর্নীতি করে রাজপ্রাসাদ নির্মাণ করছে বিদেশে। বেগমপাড়ায় বাড়ি নির্মাণ করা হয়, সেকেন্ড হোম তৈরি করা হয় দিল্লি, কলকাতায়। জনগণের অধিকার জনগণ পায় না। এই টাকা পাচারের সাথে যারা জড়িত, এরা হচ্ছে সব শিক্ষিত মানুষদের। সামনের বাজেট হবে, সরকারকে আমরা বলেছি সেমিনার করে, এডিপিতে আপনারা বরাদ্দ দিয়েছেন 3 লক্ষ কোটি টাকা, দেন, সমস্যা নাই। কোন টাকা কোন ইউনিয়ন পর্যন্ত কত টাকা বরাদ্দ হয়েছে জনগণের কাছে তা ডিসক্লোজ করবে। ইউনিয়নের প্রশাসক পর্যন্ত টাকা গেলে জনগণ যেন বুঝে নিতে পারে যে এখানে কেন্দ্র থেকে 10 লাখ বরাদ্দ দেওয়া হয়েছে, 10 লাখের কাজ এখানে হয়েছে। গোপন রেখা 3 লক্ষ কোটি টাকা বাজেট দেন, সেখানে 2 লক্ষ কোটি টাকা হাওয়া হয়ে যায়। ওই টাকাগুলো কোন ভবনে যায়, এগুলো জনগণ জানতে চায়। জামাত ইসলামী বলেছে, নির্বাচনের আগে তাদের শেয়ার ছিল, নিজ পর্যন্ত কত টাকা কি বাজেট বরাদ্দ হবে তা আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দেব। সরকার যা বাজেট দেয় রুট লেভেল পর্যন্ত সেই টাকার কাজ না হলে জনগণ
জনগণের কাছে নিজের স্তরের যারা দায়িত্ব পালন করবে, চেয়ারম্যান মেম্বার, তাদের জবাব দিতে হবে জনগণের কাছে। তার মানে মাঝখান থেকে উপর থেকে নাজিল হওয়ার পরে নিচে যাইতে যাইতে যে ওই সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারিদের হাত বদল হয়ে ডিসি, এরপরে এখানে ইউনোর হাত বদল হয়ে যে টাকা আসছে 50-60% বাদ হয়ে যায়, শেষ হয়ে যায়, সেটা সুযোগগুলো আর থাকবে না। আপনারা সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে এবছর শুনেছি প্রস্তাবিত বাজেটে 1,30,000 কোটি টাকা বাজেট দেওয়া হবে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে। মানে দরিদ্র জনগোষ্ঠীর কাছে চাল ডাল পৌঁছে দেয়া, তেল পৌঁছে দেয়া, পোশাক পৌঁছে দেয়া, তাদের চিকিৎসা নিশ্চিত করা। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের অধীনে এত টাকা বাজেট হয়, 1,30,000 কোটি টাকা বাজেট হয়। এগুলো যায় কোথায়? নেতাদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে। নেতার কাছে আসে, যদি আসে 2 কোটি টাকা তো দেয় 50 লাখ টাকা, বাকি 1,50,00,000 টাকা আর থাকে না। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে বাজেট দেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু বাজেটের জন্য সঠিক বাস্তবায়ন হয়। আমরা এগুলো মনিটরিং করব, কত বাজেট দেওয়া হলো, কত উন্নয়নের কাজ হলো, সেগুলো প্রকাশ করা হবে জনগণের সামনে। আগে যে দুর্নীতি 2 টার্মে আপনারা করেছেন, এবার দুর্নীতির বরপুত্র হতে দেওয়া হবে না। সজাগ থাকতে হবে আমাদের। দেশকে গঠন করতে হবে সম্মিলিত ভাবে। কোন নিন্দুকের পরও আমরা করবো না, কারণ রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। ইসলামের বাণীগুলো মানুষের কাছে নিয়ে যাবো এবং বলবো, দুর্নীতিমুক্ত শাসন যদি নিশ্চিত করা যায়, একটা সমাজ ব্যবস্থাকে আমরা গড়ে তুলতে পারবো।